আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। মার্কিন যুদ্ধে জড়িয়ে পড়ছে চীন। ইরানকে ডংফিং 17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে বেইজিং। নতুন হুমকিতে ট্রাম্পের সেনা ঘাঁটি, আধুনিক যুদ্ধ বিমান F-35 ও B-2 বম্বার। ট্রাম্পকে পাত্তা দেয়নি খামেনি, বাধ্য হয়ে আলোচনায় বসতেই চায় যুক্তরাষ্ট্র। যে কারণে দীর্ঘদিনের তিক্ততা ভুলে ঘনিষ্ঠ হচ্ছে সৌদি তুরস্ক। গাজা গণহত্যা, ইসরায়েলের হয়ে লড়ছে 50,000-এর বেশি সেনা। তালিকায় আছে আরবীয় সহ যেসব দেশের নাগরিক। ইউক্রেনের 12 গ্রাম দখলে নিল রাশিয়া। ইউক্রেনের অন্যতম প্রধান অস্ত্র কারখানা ধ্বংস, স্বীকার করলেন জেলেনস্কি। শিরোনামের পর এবার জানাবো পুরো খবর। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, চীন মার্কিন যুদ্ধে জড়িয়ে পড়ছে চীন। ইরানকে ডংফিং 17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে বেইজিং। নতুন হুমকিতে ট্রাম্পের সেনা ঘাঁটি, আধুনিক যুদ্ধ বিমান F-35 ও B-2 বম্বার। মার্কিন ইরান উত্তেজনা চরমে ওঠার মধ্যে চীন যুদ্ধের ময়দানে সরাসরি ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিয়েছে। একাধিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, বেইজিং তেহরানের কাছে তার অত্যাধুনিক ডংফিং 17 হাইপারসনিক সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এই ক্ষেপণাস্ত্র মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক জঙ্গি বিমান F-35 ও B-2 বম্বার এবং স্থল লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ডংফিং 17 কিভাবে বদলে দেবে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমীকরণ? DF-17 একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা একটি হাইপারসনিক গ্লাইডেড ভেহিকেল বহন করে। এটি শব্দের গতির চেয়ে 5 থেকে 10 গুণ বেশি বেগে চলতে পারে এবং উড্ডয়নের পথে দিক পরিবর্তন করতে সক্ষম। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে মার্কিন পেট্রিয়ট বা থার্ড এর মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও এটি আটকাতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র ইরানের হাতে পৌঁছে গেলে মার্কিন বিমান ঘাঁটি হুমকির মুখে পড়বে। কাতারের আল উদেইদ বা সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন যুদ্ধ বিমানগুলো সরাসরি হুমকির মুখে পড়বে। বিমানবাহী রণতরী প্রতিরক্ষা ব্যবস্থা অচল। আরব সাগরে অবস্থানরত USS আব্রাহাম লিঙ্কন বা USS জেরাল্ড আর ফোর্ডের মতো বিমানবাহী রণতরীগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। ইসরায়েলে আঘাত হানার ক্ষমতা বৃদ্ধি পাবে। DF-17 এর পাল্লা প্রায় 2500 কিলোমিটারেরও বেশি, যা ইসরায়েলের গভীর পর্যন্ত পৌঁছাতে সক্ষম। যুক্তরাষ্ট্রকে চীনের কৌশলগত বার্তা। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে চীন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে চাইছে যে ইরানে হামলা চালালে তার মূল্য শুধু তেহরানকে নয়, বেইজিংকেও দিতে হবে। পিকিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক লি ওয়েই বলেছেন, চীন সবসময় বলে আসছে যে তারা বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধী। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো বেইজিং এর কৌশলগত স্বার্থে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন জন পিয়েরে বলেছেন, আমরা এই প্রতিবেদন সম্পর্কে অবগত এবং এটি যাচাই করছি। চীন যদি ইরানকে এই ধরনের অস্ত্র সরবরাহ করে তবে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, DF-17 ইরানের হাতে পৌঁছানো মানে গোটা উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবস্থান বিপজ্জনক হয়ে পড়বে। আমরা এই পরিস্থিতি মোকাবিলায় নতুন কৌশল তৈরি করছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য যে কোনো বৈধ উপায় ব্যবহার করবে। আমাদের বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকলে আমরা কৃতজ্ঞ। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমাদের শত্রুরা জেনে রাখুক, তাদের সবচেয়ে আধুনিক বিমানও যদি আমাদের ভূখণ্ডের কাছাকাছি আসে তবে তাদের পরিণতি হবে করুণ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক ডক্টর জনাথন লর্ড বলেছেন, এটি একটি অত্যন্ত বিপজ্জনক মোড়। চীন যদি ইরানকে DF-17 ক্ষেপণাস্ত্র দেয় তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি চ্যালেঞ্জ। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে তা দ্রুত মার্কিন চীন সংঘাতে রূপ নিতে পারে। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারি। বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে দেখছে ওয়াশিংটন ও বেইজিং এই উত্তেজনা কিভাবে সামলায়। আর তেহরান তার হাতে নতুন এই অস্ত্রের দানব পেয়ে যুদ্ধের আগুন নেভাবে নাকি আরো জ্বালাবে, সেটাই এখন বড় প্রশ্ন। ট্রাম্পকে পাত্তা দেয়নি খামেনি, বাধ্য হয়ে আলোচনায় বসতেই চায় যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হুমকি আর নিষেধাজ্ঞার রাজনীতির পর হঠাৎ করেই বদলে যাচ্ছে কূটনৈতিক ভাষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে সরাসরি বৈঠকের আগ্রহ দেখালেও তেহরান থেকে এখনো আসেনি কোনো ইতিবাচক সাড়া। কূটনৈতিক মহলে জোর আলোচনা, ট্রাম্পকে কি কার্যত পাত্তাই দেয়নি খামেনি? মার্কিন প্রশাসনের ভাষ্য, তারা নতুন একটি পারমাণবিক সমঝোতা চায়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন, ইরান আলোচনা
আলোচনায় রাজি হলে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ নেতার সাথে বসতে প্রস্তুত। তার ভাষায় দেশগুলোর একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করতেই হবে। তবে বিশ্লেষকদের প্রশ্ন যে তেহরান এতদিন ওয়াশিংটনের কড়া অবস্থানের মুখে অনড় ছিল, তারা কি এত সহজে শীর্ষ বৈঠকে রাজি হবে? এ মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে প্রথম দফার আলোচনা শেষ হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আলোচনা ছিল কেবল পারমাণবিক কর্মসূচি ঘিরে এবং এতে কোনো হুমকি বা চাপ ছিল না। আন্তর্জাতিক সূত্র বলছে দ্বিতীয় দফায় বৈঠক হতে পারে জেনেভাতে। তবে একই সঙ্গে ট্রাম্পের কড়া বার্তাও সামনে এসেছে। চুক্তি ব্যর্থ হলে ইরানের জন্য খুব কঠিন ফলাফল অপেক্ষা করছে, এমন সতর্ক বার্তা দিয়েছেন তিনি। একদিকে বৈঠকের আগ্রহ, অন্যদিকে হুঁশিয়ারি। এই দ্বৈত কৌশলকেই কেউ কেউ চাপ ও প্রস্তাবের মিশ্র রাজনীতি হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খামেনি নীরবতা নিজেই একটি বার্তা। সরাসরি প্রত্যাখ্যান না করেও তিনি কৌশলগত দূরত্ব বজায় রাখছেন। এতে যুক্তরাষ্ট্রের উপরই আলোচনা এগোনোর চাপ বাড়ছে। প্রশ্ন এখন একটাই, এই নাটকীয় কূটনৈতিক টানাপোড়েন কি শেষ পর্যন্ত ঐতিহাসিক বৈঠকের পথ খুলবে, নাকি আবারও বাড়বে উত্তেজনা? আন্তর্জাতিক অঙ্গন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের যে কোনো পরিবর্তন মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি সৌদি সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই সফর দুই দেশের নতুন কৌশলগত অংশীদারিত্বের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক রাজনীতিতে নতুন অবস্থান গড়ে তুলতে নির্ভরযোগ্য মিত্র খুঁজছেন। বিশেষ করে ইয়েমেন, আফ্রিকা ও গাজা পরিস্থিতির কারণে সৌদি পররাষ্ট্র নীতি আবারও সক্রিয় হয়েছে। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি নেতৃত্ব আঞ্চলিক রাজনীতিতে কিছুটা নীরব ছিল। সে সময় অভ্যন্তরীণ সংস্কার ও অর্থনৈতিক রূপান্তরে মনোযোগ দেন যুবরাজ। তবে এখন আবার আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে রিয়াদ। বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বের হতে চায় এবং তরুণ জনসংখ্যার চাহিদা পূরণে নতুন উন্নয়ন কৌশল নিয়েছে। এই পরিবর্তিত বাস্তবতা শক্তিশালী আঞ্চলিক অংশীদার প্রয়োজন হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজা সংকট, আফ্রিকার স্থিতিশীলতা এবং ইয়েমেন পরিস্থিতিতে তুরস্কের কূটনৈতিক ভূমিকা দুই দেশকে কাছাকাছি এনেছে। এছাড়া সৌদি পাকিস্তান সম্ভাব্য সামরিক জোটে তুরস্ক যুক্ত হতে পারে, এমন আলোচনা নতুন শক্তি ঐক্য তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তুরস্কের জন্য এটি কৌশলগত ভারসাম্যের বিষয়। দেশটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চাইছে। এরদোয়ানের সাম্প্রতিক সৌদি সফরের পর যৌথ বিবৃতিতে দুই দেশ সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা, গাজায় শান্তি, সুদানের স্থিতিশীলতা, সিরিয়া ইস্যুতে একসাথে কাজ করার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন আঞ্চলিক বাস্তবতায় সৌদি আরব ও তুরস্কের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। তবে এই অংশীদারিত্ব কতটা দীর্ঘস্থায়ী হবে তা সময়ই বলে দেবে। তথ্যসূত্র জানায় মিডল ইস্ট আই। গাজা গণহত্যা ইসরায়েলের হয়ে লড়ছে 50,000 বিদেশি সেনা। তালিকায় আছে আরবীয় সহ যেসব দেশের নাগরিক। গাজায় চলমান গণহত্যা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর পক্ষে প্রায় 50,000-এরও বেশি দেশি বিদেশি সরাসরি যুদ্ধ করেছে বলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অনুসন্ধানী আউটলেট ডিক্লাসিফাইড ইউকের একটি প্রতিবেদনের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। তদন্তে দেখা গেছে গত বছরের মার্চ মাস পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীতে 50,632 জন এমন সেনা কর্মরত ছিলেন যাদের ইসরায়েলি নাগরিকদের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব আছে। এছাড়া 4,440 জন সৈন্যরা 2টি করে এবং 162 জন সদস্যের 3টি করে বিদেশি নাগরিকত্ব আছে। ইসরায়েলের স্বচ্ছতা নিয়ে কাজ করা এনজিও হাত জালসার পক্ষ থেকে গত বছরের মার্চ মাসে করা একটি তথ্য অধিকার আবেদনের প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য প্রকাশ করেছে। তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 12,135 জন দ্বৈত নাগরিক এবং 1,207 জন আমেরিকান ইসরায়েলি, যাদের তৃতীয় আরেকটি দেশের নাগরিকত্ব আছে, গাজা ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের 6,464 জন নাগরিক ইসরায়েলি সেনাবাহিনীতে আছেন। অন্যদিকে রুশ নাগরিকদের সংখ্যা 5,169 জন। তালিকায় জার্মানি, ইউক্রেন, রোমানিয়া, পোল্যান্ড, ইথিওপিয়া, কানাডা, হাঙ্গেরি এবং ইটালি সহ আরো অনেক দেশের নাম আছে। বিস্ময়করভাবে কয়েক ডজন ইসরায়েলি সৈন্যের আরব দেশগুলোর নাগরিকত্ব আছে। এদের মধ্যে রয়েছে 14 জন ইয়েমেনি, 15 জন তিউনিসীয়, 6 জন জর্ডানিজ, 5 জন ইরাকি, 4 জন লেবানিজ, 3 জন সিরীয় এবং 1 জন আলজেরীয় নাগরিক। প্রতিবেদনে দেখা গেছে যে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে 1,686 জন ব্রিটিশ ইসরায়েলি এবং আরো 383 জন, যাদের ব্রিটিশ ও ইসরায়েল ছাড়া তৃতীয় আরেকটি দেশের নাগরিকত্ব আছে, তারা অংশ নিয়েছেন।
যুক্তরাজ্যের ফরেন অফিস জানিয়েছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীতে থাকা তাদের নাগরিকদের কোনো তথ্য সংগ্রহ করে না। তবে গাজায় ব্রিটিশ নাগরিকদের যুদ্ধাপরাধের মতো কর্মকাণ্ডে লিপ্ত থাকার ভিডিও সামনে আসার কারণে ব্রিটিশ সরকার কড়া সমালোচনার মুখে পড়েছে। লেভি সাইমন নামক এক ব্রিটিশ ইসরায়েলি নাগরিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তাকে গাজায় ফিলিস্তিনি নারীদের ব্যক্তিগত জিনিসপত্র অন্তর্বাস নিয়ে হাসাহাসি করতে দেখা যায়। এছাড়া লন্ডনের স্যাম সাঙ্ক নামে আরেকজন সৈন্য গাজায় লড়াইয়ের ভিডিও প্রচার করেছেন। পাবলিক ইন্টারেস্ট ল সেন্টারের আইনজীবী পল হেরন বলেছেন যে এখানে ব্রিটিশ নাগরিকদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অকাট্য প্রমাণ রয়েছে, সেখানে দায় মুক্তির কোনো সুযোগ নেই। অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। চলতি মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের 12টির বেশি গ্রাম দখলে নেয়ার কথা জানিয়েছেন রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভ। রবিবার 15 ফেব্রুয়ারি মস্কো সেনা কার্যক্রম পরিদর্শনে তিনি এই কথা জানান। প্রায় 4 বছরের যুদ্ধের অবসান এবং ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর পূর্ণাঙ্গ আক্রমণের চতুর্থ বার্ষিকীর আগে জেনেভায় মার্কিন মধ্যস্থতায় কিয়েভের সাথে আলোচনায় কয়েকদিন আগে গেরাসিমোভ সেনা কার্যক্রম পরিদর্শনে যান। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন ফেব্রুয়ারি 2 সপ্তাহে তীব্র শীতকালীন পরিস্থিতি সত্ত্বেও যৌথ বাহিনী এবং যৌথ টাস্ক ফোর্সের সামরিক ইউনিট 12টি বসতি দখল করেছে। তবে সংবাদ মাধ্যম এএফপি স্বাধীনভাবে এই দাবিগুলো যাচাই করতে পারেনি। শরৎকালে মস্কোর অগ্রযাত্রার গতি বৃদ্ধি পেলেও 4 বছরের যুদ্ধে রাশিয়া ডোনেস্ক অঞ্চল দখলের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। মস্কো দাবি করেছে সংঘাতের অবসানের জন্য যে কোনো চুক্তির জন্য কিয়েভকে ডোনেস্ক অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। তবে এই শর্তগুলো ইউক্রেনের কাছে অগ্রহণযোগ্য। গেরাসিমভ বলেছেন মস্কোর সেনারা স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হচ্ছে, একটি শিল্প কেন্দ্র যা 2014 সালে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে সংক্ষিপ্তভাবে পড়েছিল এবং যা ঘন ঘন রাশিয়ার আক্রমণের শিকার। সেনাবাহিনী শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। মস্কো ডোনেস্ক, লুহানস্ক, জাপরিঝিয়া এবং খেরসন অঞ্চলকে তাদের নিজস্ব বলে দাবি করে, কিন্তু এটি অন্যান্য ইউক্রেনীয় অঞ্চলে অগ্রসর হয়েছে। গেরাসিমভ বলেছেন রাশিয়া উত্তর পূর্ব সুমি এবং খার্কিভ অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় একটি নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ করছে, যেখানে এটি কিছু অঞ্চল নিয়ন্ত্রিত করে। ইউক্রেনের অন্যতম প্রধান সমরাস্ত্র উৎপাদন কেন্দ্রে বড় ধরনের আঘাত এনেছে রাশিয়া। মিউনিক নিরাপত্তা সম্মেলনের এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই জানিয়েছেন যে ইউক্রেনের একটি বিশাল ফ্ল্যামিঙ্গো মিসাইল উৎপাদন কারখানা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে। ইউক্রেন তাদের পরিকল্পিত ফ্ল্যামিঙ্গো মিসাইল উৎপাদন পুনরায় শুরু করতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেছেন, আমাদের কাছে এই ধরনের উৎপাদন ব্যবস্থা খুব বেশি নেই। একটি বড় উৎপাদন কারখানা ক্ষেপণাস্ত্র হামলায় পুরোপুরি ধ্বংস। প্রেসিডেন্ট আরও জানান যে ঘটনাটি বেশ কিছুদিন আগে ঘটায়, তিনি এখন এটি প্রকাশ্যে আনতে পারছেন। এই ক্ষয়ক্ষতির ফলে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনা বড় ধরনের বাধার মুখে পড়ল বলে মনে করা হচ্ছে। গত বছরের 21 আগস্ট জেলেনস্কি দাবি করেছিলেন যে ইউক্রেনের কাছে এমন একটি ফ্ল্যামিঙ্গো মিসাইল রয়েছে যার পাল্লা বা রেঞ্জ প্রায় 3000 কিলোমিটার। তবে তিনি সেই সময় জানিয়েছিলেন এর ব্যাপক উৎপাদন শুরু করতে আরো কয়েক মাস সময় লাগবে। পরবর্তীতে ইউক্রেনীয় গণমাধ্যম সেই মিসাইল তৈরির কারখানার কিছু ভিডিও প্রকাশ করে। তবে এই মিসাইলের উৎস নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে বিতর্ক আছে। ইউক্রেন এটিকে নিজেদের উদ্ভাবন হিসেবে দাবি করছে, কিন্তু অনেক ইউক্রেনীয় বিশ্লেষক লক্ষ্য করছেন যে তথাকথিত এই ইউক্রেনীয় মিসাইল দেখতে অনেকটা ব্রিটিশ P5 মিলেনিয়ান এর মতো। যুদ্ধের এই পর্যায়ে উৎপাদন কেন্দ্র ধ্বংস হওয়া জেলেনস্কি প্রশাসনের জন্য বড় ধাক্কা। রাশিয়ার অব্যাহত বিমান হামলা ও ড্রোন আক্রমণের মুখে নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করা এখন ইউক্রেনের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র রাশিয়ান সংবাদ সংস্থা তাস। এরই সাথে শেষ করব আজকের জাগো টিভির আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। মার্কিন যুদ্ধে জড়িয়ে পড়ছে চীন। ইরানকে ডংফিং 17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে বেইজিং। নতুন হুমকিতে ট্রাম্পের সেনা ঘাঁটি, আধুনিক যুদ্ধ বিমান F-35 ও B-2 বম্বার। ট্রাম্পকে পাত্তা দেয়নি খামেনি, বাধ্য হয়ে আলোচনায় বসতেই চায় যুক্তরাষ্ট্র। যে কারণে দীর্ঘদিনের তিক্ততা ভুলে ঘনিষ্ঠ হচ্ছে সৌদি তুরস্ক। গাজা গণহত্যা, ইসরায়েলের হয়ে লড়ছে 50,000-এর বেশি সেনা। তালিকায় আছে আরবীয় সহ যেসব দেশের নাগরিক। ইউক্রেনের 12 গ্রাম দখলে নিল রাশিয়া। ইউক্রেনের অন্যতম প্রধান অস্ত্র কারখানা ধ্বংস, স্বীকার করলেন জেলেনস্কি। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।